নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। সরকারি রক্তের রিপোর্টে ভুল, চাঞ্চল্য পোলবা। দুই বাংলার মেলবন্ধনে জমজমাট বাঁশবেড়িয়া স্পোর্টিং সমাপ্তি অনুষ্ঠান। এখন আসছে বিস্তারিত খবরে। বেসরকারি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দুশ্চিন্তার অবসান, সরকারি হাসপাতালের রিপোর্ট ভুল প্রমাণিত হলো। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। দুশ্চিন্তার অবসান হলো বেসরকারি পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে জন্ম দিতে পারবেন দ্বিতীয় সন্তানের। হাঁপ ছেড়ে বাঁচল পরিবার। পোলবা থানার অন্তর্গত অমরপুরের দম্পতি পল্লবী পাত্র ও রূপা পাত্র। রূপা পাত্রর গর্ভে আসে দ্বিতীয় সন্তান। সরকারি নিয়মে কামদেবপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নাম লেখাতে যান তিনি। ডাক্তারি পরীক্ষার পর কয়েকটি পরীক্ষা করতে বলেন, যার মধ্যে ছিল হেপাটাইটিস বি। স্বাস্থ্যকেন্দ্রের পরীক্ষা বিভাগে পরীক্ষা করান রূপা দেবী। পরীক্ষার রিপোর্ট নিয়ে মাথায় হাত পড়ে রূপা ও তার পরিবারের। রিপোর্টে দেখা যায় রূপা দেবীর হেপাটাইটিস বি পজিটিভ। চিন্তায় পড়েন এই দম্পতি। সেই রিপোর্ট নিয়ে তারা সোজা চলে আসেন জেলার সদর চুচুড়া হাসপাতালে। সেখানকার ডাক্তার জানিয়ে দেন, হেপাটাইটিস বি তার থাকার ফলে তার গর্ভের সন্তানেরও ক্ষতি হবে। এক্ষেত্রে তিনি ভেবে দেখতে পারেন সন্তান রাখবেন কি রাখবেন না। রূপা দেবী ডাক্তারকে জানান তিনি কি একবার বেসরকারিভাবে পরীক্ষা করাবেন। চিকিৎসক রূপা দেবীর কথায় রাজি হন এবং বলেন তা তিনি করাতে পারেন। রূপা দেবী এরপর বেসরকারি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করান। সেখান থেকে রিপোর্ট আসে হেপাটাইটিস বি নেগেটিভ। হাঁপ ছেড়ে বাঁচেন রূপা ও তার পরিবার। আমার প্রেগনেন্সি আজকে 3 মাস হলো। আমি এই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলাম, যে আমার ওখানে যে ডক্টর বললেন যে আমার ব্লাড টেস্টগুলো করাতে হবে। আমি তখন বলেছিলাম যে আমার বাইরে থেকে আমি টেস্টগুলো স্যার করাবো। তা উনি বললেন যে বাইরে থেকে করাতে হবে না, স্বাস্থ্যকেন্দ্র থেকে যখন আপনি ফ্রি সুবিধাগুলো পাবেন তাহলে আপনি বাইরে থেকে কেন করাবেন বলে আমার অনেকগুলো ব্লাড টেস্ট লিখেছিল, তার মধ্যে থ্যালাসেমিয়া একটা। আমি বলেছিলাম আমি এটা বাইরে থেকেই করাবো। তো উনি আমায় লিখে দিলেন থ্যালাসেমিয়াটা বাইরে থেকে, আর বাকি যে রিপোর্টগুলো সব ওখান থেকে টেস্ট করানো হয়েছে। তার মধ্যে হেপাটাইটিস বি একটা ছিল। তা 3 দিন পর যখন আমি রিপোর্টটা আনতে যাই তখন আমার রিপোর্টে দেখালো যে আমার রিপোর্টটা পজিটিভ এসেছে, হেপাটাইটিস বি। আমি তখন ডক্টরকে জিজ্ঞেস করলাম যে স্যার আমার রিপোর্টে কি কোনো সমস্যা আছে। ওনারা কনসাল্ট করছিল দুজনে। তখন বললেন যে না, আপনার রিপোর্টে কোনো সমস্যা নেই। তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসি। এসে দেখছি আমার রিপোর্টে পজিটিভ দেখাচ্ছে। আমি পরের দিন হেলথ সেন্টারে আবার গেলাম। তখন হেলথ সেন্টারের যে ম্যাডাম উনি আমাকে বললেন যে এটাতে কোনো সমস্যা হবে না, তোকে একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে। তারপরে আমি পরের দিন আবার চুচুড়া সদর হাসপাতালে গিয়েছিলাম। ওখানে ডাক্তার আমার রিপোর্ট দেখে বললেন যে প্রেগনেন্সি অবস্থায় আপনি যদি এই অবস্থায় যদি বাচ্চা যদি নিতে চান তাহলে আপনার কিন্তু খুবই সমস্যা হবে। বাচ্চাটা যখন জন্মাবে তখন কিন্তু জন্ডিস নিয়েই জন্মাবে, আর ভীষণ কস্টলি। আমাকে প্রায় 7 থেকে 8 হাজার টাকার ইঞ্জেকশন বাচ্চাটাকে পুশ করতে হবে। তো ডক্টর বলেছিল আপনি কি এগুলো চালাতে পারবেন, নাকি বাচ্চাটা রাখতে চান না অ্যাভয়েড করতে চান। তখন আমি ভয়ে ডাক্তারবাবুকে বললাম যে স্যার আমি কি রিপোর্টগুলো একবার ক্রস চেক করলে হয় না। স্যার তখন বললেন খুব ভালো প্রস্তাব এটা, আপনি রিপোর্টগুলো আবার ক্রস চেক করুন। তার ভিত্তিতে উনি আমাকে রিপোর্টগুলো করার জন্য বাইরে থেকে লিখে দিলেন। আমি সমস্ত রিপোর্ট বাইরে থেকে ক্রস চেক করলাম। তখন আমার সেখানে রিপোর্ট এসেছে নন রিঅ্যাক্টিভ। ডক্টর আবার সেটাকে আবার দেখার জন্য আবার লিখে দিলেন হেপাটাইটিস ই। প্রথমে বি করতে দিয়েছিলেন, তারপর আবার ই করতে দিয়েছিলেন, সেটাও আমার নন রিঅ্যাক্টিভ এসছে। তারপরে ডক্টর আমাকে বললেন যে এই রিপোর্টটা ভুল, যেহেতু কিডে করা হয়েছে, আর যে কিটটায় করা হয়েছে কিটটা হালকা সামান্য দাগ দেখাচ্ছে, সেটাকে বলছেন উইকলি পজিটিভ। ওটা মনে হয় পজিটিভ লিখতে পারে না, কোনো জায়গাতেই লিখতে পারে না। এটা আমাকে ডক্টর বলেছেন সদর হাসপাতালের ডক্টর বলেছেন এই কথাটা। তা আমি যদি আজকে ডাক্তারের এই কথাগুলো শুনে যদি আমি যদি বাচ্চাটা অ্যাভয়েড করে দিতাম তাহলে আমি কোথায় যেতাম তাহলে বলুন স্যার। এটা আমার কি মানে করণীয় ছিল। আমরা দিনের পর দিন মানে প্রতিদিন যে টিভিতে দেখছি বা খবরের কাগজে দেখছি বা পড়ছি যে জিনিসগুলো, যে স্বাস্থ্যের জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে, তো যে ঘটনাটা ঘটছে তার পুনরাবৃত্তি আবার আমার পরিবারের সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেটা একটা ভয়ঙ্কর এবং মারাত্মক। যে আমি এই যে রিপোর্টগুলো টেস্ট করালাম সরকারি একটা স্বাস্থ্যকেন্দ্রে, সরকার থেকে সবসময় দেখাচ্ছে যে স্বাস্থ্যকেন্দ্রে এবং সরকারি জায়গায় পরীক্ষা করানোর জন্য। আমি যে সরকারি জায়গায় পরীক্ষা করাতে গেলাম
গিয়ে যে ঘটনাটা দেখলাম সেটা একটা ভয়ঙ্কর মারাত্মক ঘটনা। সেই রিপোর্টটা যে হয়েছে, আমি যে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রিপোর্টটা করলাম, সেই রিপোর্টটাতে এসছে যে হেপাটাইটিস বি পজিটিভ। আমি যখন সেই রিপোর্টটাই আবার বাইরে গিয়ে রিপোর্টটা আবার পরীক্ষা ক্রস চেক করে দেখলাম, তখন দেখলাম ওটা নন রিঅ্যাক্টিভ এসছে। তো এই ঘটনা, যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, সাধারণ মানুষ, আমার মতো গরিব মানুষ, সাধারণ এই স্বাস্থ্যের ব্যাপারটা কোনখানে যাবে এবং কোন জায়গায় গেলে সুরাহা পাবে, এটা আমি একটা ব্যবস্থা চাই। এবং যে এই যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা যেন আর কোনো গরিব মানুষের সঙ্গে না ঘটে, এবং এটা যেন সব মানুষ দেখে এবং প্রশাসন যেন এটার জন্য তৎপর হয়। কামদেবপুর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, তাদের পরীক্ষা কেন্দ্রে পিপিপি মডেলের কিটের মাধ্যমে যেটা দেখা যায় তারই রিপোর্ট দেওয়া হয়েছিল। এক্ষেত্রে তার কিছু করার নেই। সেই রেজাল্টটা আমি নিজে দেখেছি। রেজাল্টে যা লেখা ছিল যে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, এবং যে কিটে তার টেস্টটা করা হয়েছিল সেই ক্যাসেটেও 2টো লাইন ছিল। সেই ক্ষেত্রে আমার রিডিংও পজিটিভ হিসাবেই সেই রিপোর্টের সঙ্গে কোরিলেট করেছে। তো আমরা ওটা পজিটিভ রিডিং হিসাবে পেশেন্ট পার্টিকেও বলেছিলাম যে আপনারা পেশেন্টকে নিয়ে 7 দিন পরে আসুন, আর একবার চেক আপ করুন। তারপরে পেশেন্ট ফলো আপে আসেনি, যেহেতু আমরা আর তারপরে ফলো আপে জানি না যে ওরা তারপরে কি ওদের আর সেরোলজিক্যাল রিপোর্টসে এসছে বা কিছু। পেশেন্টের 9 দিন আগে ওদের টেস্টের রিপোর্টে নেগেটিভ ছিল, তো সেই হিসাবে ওদের কনফিউশন হয়েছিল যে কেন এটা এখানে পজিটিভ দিল, নেগেটিভ বাইরের রিপোর্টে। তো সেই হিসাবে নিশ্চয়ই ওরা মানে লেম্যান আর কি করে সেটা কনফিউশন দূর করার জন্য ওরা ক্রস কোশ্চেনও করেছিল। তো আমি ওদেরকে বললাম যে ব্লাডের রিপোর্টে সবসময় নাও আসতে পারে ভাইরাল মার্কার্স সেই দিন, তারপরে আরও 7 দিন পরে যদি আসে তো টাইটারটা রাইজ করলে তবে তো টেস্টে ধরা পড়বে। সব রকমের টেস্টের সেন্সিটিভিটি তো এক হয় না, তো সেই হিসাবে ওদের ফলো আপে আর একবার আসা উচিত ছিল, কিংবা ধরুন ওরা বাইরে থেকেও যদি করতো সেটা একবার দেখিয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, সে না আসলে তো আমি আর বলতে পারবো না যে তারপরে ওদের কিরকম কি হয়েছে না হয়েছে। রূপা দেবী ও তার স্বামী অভিযোগ দায়ের করতে চলেছেন। এখন প্রশ্ন হলো, সরকারি হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে তাদের মতো সাধারণ গরিব মানুষরা যাবেন কোথায়? ভুল রিপোর্টে তারা বিশ্বাস করে যদি ডাক্তারের কথা মতো সন্তান নষ্ট করার পথে হাঁটতেন, তাহলে কে এর উত্তর দেবে? ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অখিল ভারতীয় স্বর্ণকারের সঙ্গে তারকেশ্বর শাখার নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের তারকেশ্বর শাখার সভাপতি ও সম্পাদকের জন্য নির্বাচন অনুষ্ঠিত হল তারকেশ্বর ব্যবসায়ী সমিতিতে। মোট 500 সদস্য বিশিষ্ট এই নির্বাচনে মোট 8 জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে আজ তারকেশ্বর ব্যবসায়ী সমিতিতে ছিল টান টান উত্তেজনা। সকাল থেকেই পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। পুলিশি প্রহরার মধ্য দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেন 500 স্বর্ণকার। আমি প্রফুল্ল কর্মকার, অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি। আজকে এই যে নির্বাচন হচ্ছে তারকেশ্বর শাখায়, সেখানকার আমি নির্বাচন করেছি। আজকে ভোট সম্বন্ধে বা নির্বাচন সম্বন্ধে আমার এই বক্তব্য, আমরা সাংগঠনিক নিয়ম মতে প্রতি 3 বছর পর পর সব স্থানীয় যে আমাদের সংগঠনগুলো আছে সেই সমস্ত সংগঠনগুলোর নির্বাচন করে থাকি। কোনো জায়গায় আমাদের সভাপতি হয়, আর কোনো জায়গায় আমাদের গোপন ব্যালটের মাধ্যমে হয়। তারকেশ্বর শাখায় যিনি যারা আছেন কর্মকর্তা, এবার ওনারা এই গোপন ব্যালটের মাধ্যমেই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে আগামী 24 তারিখ সিনার্জি 2017 অনুষ্ঠিত হতে চলেছে। এ বিষয়ে আজ এক সাংবাদিক বৈঠকে জেলা শাসক সঞ্জয় বনসাল জানান, সিনার্জি একটা প্ল্যাটফর্ম, আমাদের এমএসএমই দপ্তর অনেক বছর থেকে সিনার্জি করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। অনেকটা ডিস্ট্রিক্টে লাইক হাওড়া, বর্ধমান, বীরভূম এবং নর্থ 24 পরগনায় আগে সিনার্জি হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট এবছর 2017 সালে সিনার্জি 2017 হুগলি আমাদের ডিস্ট্রিক্টে করা হচ্ছে 24 তারিখ এবং 25 তারিখ, 24 মার্চ এবং 25 মার্চ। এটা সকাল 10টা থেকে বিকেল 5টার সময় আমাদের কোদালিয়াতে আমাদের একটা পাত্রসাথী তৈরি হয়েছে পিডব্লিউডি অফিসের পাশে। ওই
আঙ্গনে আমাদের এটা করা থাকবে সিনার্জি বেসিক্যালি আমাদের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি MSME এবং একটা ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন, যেখানে ইন্ডাস্ট্রি করতে গেলে যতগুলি ডিপার্টমেন্ট আমাদের ডিস্ট্রিক্টে থাকে স্টেটে থাকে, সেখান থেকে ডিপার্টমেন্টকে ইয়া ইন্ডাস্ট্রিকে পারমিশন নিতে হয় টু স্টার্ট আ নিউ ইন্ডাস্ট্রি ও টু এক্সপ্যান্ড যেটা ইন্ডাস্ট্রি হয়েছে সেটাকে এক্সপেনশন করতে গেলে। সো ওখানে ল্যান্ড দফতর, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, MSME এবং আমাদের অফিসে যেটা GMDAC অফিস থাকে ওখান থেকে কিছু EM1 EM2 যেটা আগে ছিল এখন ওটা শেষ হয়ে গেছে, নতুন ধরনের সিঙ্গল উইন্ডো আমরা প্রোভাইড করতে পারি এবং সাথে সাথে যতগুলি প্রপোজাল ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে থাকে সেটা আমরা দ্রুততাতে আমাদের ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে পারমিশন এবং তাদেরকে যে কোনো ক্লিয়ারেন্স থাকে ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমরা জোগাড় করতে পারি এবং ওদেরকে আনিয়ে দিতে পারি। এবং তার আগে এই যে সিনার্জি 2017 হচ্ছে যেটা 24 এবং 25 মার্চে, তার আগে আমরা 4টা ফাইন্যান্সিয়াল ক্লিনিং করলাম এভরি স্যাটারডে। মিনস প্রত্যেক ডিপার্টমেন্টকে আমাদের ডিস্ট্রিক্টে আমরা ডেকে অন স্যাটারডেজ ওল ডিপার্টমেন্ট এখানে আমাদের এই অফিসে থাকতো, সেখানে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, ল্যান্ড দফতর আছে, ওখানে ফায়ার এমার্জেন্সি আছে, ওখানে WRIDD যারা ওয়াটার পারমিশন দেয় টু এক্সট্রাক্ট ওয়াটার গ্রাউন্ড ওয়াটার, তো এইসব ডিপার্টমেন্টকে নিয়ে আমরা এখানে বসতাম এবং সাথে সাথে যতগুলি আমাদের ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন আছে এবং পড়ছে ইতিমধ্যেও যেটা পড়েছে সেটাকে আমরা তাড়াতাড়ি প্রসেস করেছি। এবং এই লাস্ট 4টা ক্লিনিকে আমাদের 416টি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি ডিফারেন্ট ডিপার্টমেন্টে। কোথাও কনভার্জন ইস্যু ছিল, কোথাও মিউটেশনের প্রবলেম ছিল, অ্যাপ্লিকেশন করেছে, কোথাও ফায়ারে তারা অ্যাপ্লিকেশন করেছে ফায়ার পারমিশনের জন্য। এই 416টা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা 401টা অ্যাপ্লিকেশন প্রসেস করে ওদেরকে পারমিশন দিয়ে দিয়েছি, যে কোনো পারমিশন, সেটা কনভার্জন থাকতে পারে কনভার্জন করেছে, মিউটেশন ছিল মিউটেশন করা হয়েছে। সো যেরকম কোনো পারমিশন এবং কোনো কনভার্জন পেন্ডিং ছিল এবং তারা অ্যাপ্লাই করেছে সেটা আমরা 4টা ফাইন্যান্সিয়াল এবং 4টা ইন্টার ডিপার্টমেন্টাল ক্লিনিং যেটাকে আমরা বলি তার মধ্যে আমরা শেষ করেছি। বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাবের শতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সমাপ্তি অনুষ্ঠানে জনগণ ও আমার সোনার বাংলা মিলেমিশে একাকার হয়ে গেল। পায়ে পায়ে 100 বছরে পদার্পণ করেছে ঐতিহাসিক বাঁশবেড়িয়া শহরের বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার সমাপ্তি অনুষ্ঠান হলো এবছর। শতবর্ষ প্রাচীন ক্লাবের এই সমাপ্তি অনুষ্ঠানও ছিল ঐতিহ্যমণ্ডিত, যেখানে এপার বাংলা ও ওপার বাংলার মিলন ঘটল। বাঙালির সেরা তুমি ফুটবলের মধ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাঁশবেড়িয়া পুরসভা, এবং যার নাম না করলেই নয় শহরের সেই উদ্যমী যুবক সোনা শীল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাঁশবেড়িয়া ফুটবল ময়দানে আয়োজিত হল স্বর্গীয় কার্তিক চন্দ্র শীল বিজয়ী কাপ ও স্বর্গীয় পরিতোষ দে বিজিত কাপ, যেখানে অংশগ্রহণ করে বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশের সোনালী অতীত। দুই বাংলার এই প্রীতি ফুটবল ম্যাচ দুই দেশের ভ্রাতৃত্ববোধকে আরও একবার প্রমাণ করল। মাঠে ভিড় জমালেন অগন্তি দর্শক। জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং আমাদের যে 4 জন অতিথি রয়েছেন মাননীয় মোনায়েম খান মহাশয়, উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধানা অরিজিতা শীল, চুচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, দেবরাজ পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাংলাদেশের সোনালী অতীত ক্লাব এসছে এবং আমাদের হুগলির বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা হবে। 40 বছরের ঊর্ধ্বে খেলোয়াড়রা এখানে খেলা পরিবেশন করবেন এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু ফুটবল খেলার চাহিদা কমেছে, ক্রিকেটের চাহিদা বেড়েছে, আবার আমাদের বাংলাতে যেরকম সমপরিমাণ আছে ফুটবলের চাহিদা আছে, ক্রিকেটের চাহিদা আছে, এটা বাংলাদেশের যারা ফুটবল অনুরাগী তাদের একটা উৎসাহ যোগাবে। আর বাংলাদেশের ক্লাব এখানে এসছে বলে সেটা আমি মনে করি যে আমাদের হুগলি জেলা শুধু নয় পশ্চিমবাংলারও
মানুষের মধ্যে একটা উৎসাহ জাগবে। এটা সম্প্রতির ম্যাচ হচ্ছে, খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এপার বাংলার টিম ক্যাপ্টেন ছিলেন সত্যরঞ্জন শীল এবং ওপার বাংলার ক্যাপ্টেন সুদেব কুমার সাহা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার পর খেলার ফল দাঁড়ায় 2-0। বাংলাদেশের সোনালী অতীতের কাছে হার মানে বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব। তবে এ খেলায় কিন্তু খেলার ফলেই শেষ কথা ছিল না, ছিল মৈত্রীর বন্ধনই শেষ কথা। তাই তো বিজিত টিম অধিনায়ক নিজেই হাসি মুখে বিজয়ী টিম অধিনায়ক তথা এদিনের একমাত্র গোলদাতা সুদেব কুমার সাহাকে সম্বর্ধিত করলেন। সুদেব বাবুও এদেশের ভালোবাসার কাছে নতজানু হলেন। বর্তমান ক্রিকেটময় বাংলাদেশে ফুটবলের উন্নতিতে এ ধরনের ম্যাচ আরও দরকার বলে অভিমত প্রকাশ করলেন সুদেব বাবু। এটা তো ফ্রেন্ডলি ম্যাচ, আমরা ভেটারান্স ফুটবল সবাই আসছি। আমাদের বাংলাদেশের যে উদ্দেশ্যে আমরা খেলি, বাংলাদেশের ফুটবলটা অনেক পিছিয়ে গেছে, আগের জায়গায় নাই। এটাকে উদ্বুদ্ধ করার জন্য, ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য আমরা ভেটারান্স ফুটবল খেলি। আর দীর্ঘদিন যাবৎ, প্রায় 8-10 বছর যাবৎ আমরা ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলি বন্ধুত্বের ইটাকে বাড়ানোর জন্য, এবং আমরা মনে করি এটা অনেকাংশে আমরা সফল হয়েছি। এই ফুটবল খেলার মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গের সাথে বিশেষ করে আমাদের বাংলাদেশের একটা সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন হয়েছে, এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, আমরা সবাই বাঙালি, এখানে আমরা সবাই একে অপরের ভাই ভাই, এবং সেই আতিথেয়তা, সেই বন্ধুত্ব, সেই সৌহার্দ্যতা আমরা এই পশ্চিমবঙ্গে এসে সকলের কাছে পাই। এটা আমি খুব আনন্দিত। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং যারা এই খেলার আয়োজন করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। অন্যদিকে এ ধরনের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে গর্বিত বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে বিদ্যুৎ ঘোষাল। বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলা, আমাদের সঙ্গে প্রায় আদপ্রতভাবে জড়িত। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে আমরা এরকম একটা ম্যাচ চেয়েছিলাম যে সৌহার্দ্যপূর্ণ একটা আমাদের সাম্প্রতিক বজায় রেখে একটা ফুটবল খেলার মাধ্যমে আমাদের ইয়েটা সম্পর্কটা ভালোভাবে আরও গড়ে উঠুক। এই বার্তাটি আমরা কিন্তু এইভাবে ব্যবস্থা করেছেন আমাদের সত্যরঞ্জন শীল মহাশয় তার নিজস্ব উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায়। আজ বাঁশবেড়িয়া স্পোর্টিং যে শতবর্ষ পুরো সমাপ্ত অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরে আমরা খুব আনন্দিত এবং গর্বিত মনে করি। আমরা ভীষণভাবে খুশি, কারণ এই একটা বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে আমাদের ছোট্ট একটা শহর পশ্চিমবাংলার মধ্যে হুগলি জেলার বাঁশবেড়িয়া, এই যে আমরা এখানে খেলার মাধ্যমে একটা সৌহার্দ্যমূলক, একটা বন্ধুত্বমূলক একটা ইয়ে করতে পেরেছি, এবং সেটা বাংলাদেশেও আমাদের প্রচার হবে। এটা যে আমরা এখানে, ওরা এখানে কীরকম ব্যবস্থাপনা পেলেন, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খেলাতে নিয়ে আসার কারণ হচ্ছে কারণ প্রাক্তন প্রচুর ফুটবলার আছে বাঁশবেড়িয়ার বুকে যারা আন্তর্জাতিক স্তরে খেলেছে, কিন্তু তারা এখন অবস্থান কেউ বসে গেছেন, তাদেরকে দিয়েই আমরা এটাকে আরও সুন্দরভাবে করবার চেষ্টা করি। খেলা শেষে এখানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। বিজয়ী বিজিতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি মূলত যার জন্য এ ধরনের একটি প্রীতি ফুটবল ম্যাচ করা সম্ভব হয়েছে, বাঁশবেড়িয়ার সেই উদ্যমী যুবক সোনাশীলকে বিশেষভাবে সংবর্ধিত করেন বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাবের সদস্যরাও। বাঁশবেড়িয়া থেকে ছোটু ও রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাটে ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ায়। জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন কলকাতা শাখার পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও একদিনের জন্য বার্ষিক ক্যাম্পের আয়োজন করা হয় চুঁচুড়ায়, যেখানে হুগলি জেলার বিভিন্ন ক্যারাটে সংস্থার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষিকারাও। উদ্দেশ্য জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের শিক্ষকদের কাছ থেকে নিজেদের প্রশিক্ষণ নিয়ে আরও উন্নতি লাভ করা। চুঁচুড়ায় আয়োজিত এদিনের ৬ষ্ঠ বার্ষিক এই ক্যাম্পে জেলার কয়েকশো ক্যারাটে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিলেন। ছোট থেকে বড় সকলকেই এখানে প্রশিক্ষণ দেন জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার সুদক্ষ প্রশিক্ষকেরা। এ বিষয়ে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আজকে জেকে হুগলি ডিস্ট্রিক্টের 6th একটা ক্যাম্প হচ্ছে, 6th অ্যানুয়াল ক্যাম্প, যেটা জেকে জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন WF, তার ব্রাঞ্চ হচ্ছে কলকাতায়, JKWF কলকাতা, যার সিস্টার কনসার্ন হুগলি ডিস্ট্রিক্ট ট্র্যাডিশনাল ক্যারাটে। এটা বিভিন্ন যে হুগলি ডিস্ট্রিক্টে যে ক্লাব আছে, দোজো আছে, যাকে বলা হয় জাপানি ভাষায় দোজো, সেই দোজোগুলোতে যারা ট্রেনিং করে তাদেরকে এক জায়গায় অ্যাকুমুলেট করে সেখানে একটা স্পেশাল করে ট্রেনিং একদিনের জন্য, যেখানে ক্লাসে 1 ঘন্টা ট্রেনিং হয়, 1.5 ঘন্টা ক্লাস হয়, বাট এখানেতে একটা গেট টুগেদার করে সবাইকে একসাথে বেসিক ট্রেনিং অ্যান্ড কুমিতে ট্রেনিং, মানে ফাইটিং
অ্যান্ড তার সাথে কাতা, এই সব কটা ট্রেনিং একসাথে করানো হচ্ছে। জাপান কারাতে অ্যাসোসিয়েশন, জাপানি ভাষায় বলে নিহন কারাতে কিয়োকাই, শর্টকাটে JKA নামে পরিচিত, পৃথিবীর প্রাচীনতম কারাটে সংস্থা। হুগলি জেলার এই যে ইনস্টিটিউট, হুগলি ট্র্যাডিশনাল কারাটে ইনস্টিটিউট, এটি জাপান কারাতে অ্যাসোসিয়েশনেরই একটি শাখা। জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন, JKW শর্টকাটে বলে, কলকাতা, তার একটি শাখা হচ্ছে এটি। এখানে যাতে লোকেরা জাপানের যে পদ্ধতিতে লোকেরা কারাতে শিখে আজ পৃথিবী বিখ্যাত হয়েছে, পৃথিবীকে ডমিনেট করছে জাপান, তো সমস্ত ভালো টিচাররা বেশিরভাগই হচ্ছে জাপানের, তো সেটা কীভাবে তারা জাপানের যে পদ্ধতিতে ট্রেনিং করানো হয় সেই সিমিলার পদ্ধতিতেও এখানে ট্রেনিং করানোর জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এরকম বিভিন্ন জেলায় সেই জেলার যারা জাপান কারাতে অ্যাসোসিয়েশনের সদস্য তাদেরকে নিয়ে এই ধরনের প্রশিক্ষণ শিবির বিভিন্ন জেলাতে চলছে। এটা হুগলি জেলাতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত লোকশিল্পী কালিকা প্রসাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া আরোগ্য ও লোকগানের দল ফোকাসের পক্ষ থেকে প্রয়াত লোকশিল্পী কালিকা প্রসাদকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো হৃদ মাঝারে কালিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া আরোগ্যর নিজস্ব দপ্তরে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পরিচালনার দায়িত্বে ছিলেন লোকগানের দল ফোক আস। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। কালিকা প্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান এবং 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা সন্ধ্যাব্যাপী ভাবগম্ভীর পরিবেশে কালিকা প্রসাদকে স্মরণ করা হয় আরোগ্য দপ্তরে। কালিকা প্রসাদ ভট্টাচার্যের শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রসঙ্গে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, আপনারা জানেন সকলেই যে গত কয়েকদিন আগে ভয়াবহ দুর্ঘটনায় আমাদের বাংলার লোকগানের কিংবদন্তি শিল্পী, আমাদের সকলের শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য অকাল প্রয়াণ হয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আরোগ্য এবং ফোকাসের পক্ষ থেকে, বাংলা লোকগানের দল ফোকাস এবং চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে যৌথ উদ্যোগেই ওনার স্মরণে গানের মাধ্যমে ওনার স্মরণ একটা সভার আয়োজন করা হয়েছে চুঁচুড়া আরোগ্য ভবনে। আমাদের চুঁচুড়া শহরের এবং চুঁচুড়া শহরের বাইরেও বিশিষ্ট কিছু শিল্পীরা যারা লোকগানের সঙ্গে যুক্ত আছে তারা উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠান এখানে শুরু হবে, আমাদের বিভিন্ন অতিথিরাও আমাদের আসতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইন্দো নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ সভাগৃহে 35 জন কবি কবিতা পাঠে অংশ নেন। ছিলেন নরেন দে, মোহনলাল ঘোষ, গণেশ নন্দী, কবি সনদ দে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সরকারি রক্তের রিপোর্টে ভুল, চাঞ্চল্য পোলবা। দুই বাংলার মেলবন্ধনে জমজমাট বাঁশবেড়িয়া স্পোর্টিং সমাপ্তি অনুষ্ঠান। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন AMBC চ্যানেলে। নমস্কার।